নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প আমাদের মনোরমা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প, শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আমাদের মনোরমা। আমাদের এই খেপুতে যোগুদার চায়ের দোকান ছিল খুব বিখ্যাত। এই খেপুতে আরও দুটো চায়ের দোকান আছে, কিন্তু সেগুলো হলো রেস্টুরেন্ট। সে দুটোই বাজারের মধ্যে, একটা জুতোর দোকানের পাশে আর একটা বনশ্রী সিনেমা হলের গায়ে। সেখানে চায়ের সঙ্গে চপ কাটলেটও পাওয়া যায়। সেই রেস্টুরেন্টে ঢুকলেই পেঁয়াজ আর বাসি মাছের আঁশের গন্ধে কেমন যেন গাটা গুলিয়ে ওঠে। টেবিলে ভন ভন করে নীল রঙের ডুমো ডুমো মাছি, সেগুলো উঠে আসে কাঁচা নর্দমা থেকে। পয়সা খরচ করে মানুষ অমন নরকেও খেতে চায়। আমাদের যোগুদার চায়ের দোকান ছিল একদম আলাদা। এ দোকানের কোনো ছিঁড়ি ছাদ নেই। বাজার থেকে অনেকটা দূরে একটা ছোট টিনের ঘর, সেখানে 4টে নড়বড়ে কাঠের টেবিলের সঙ্গে 8খানা চেয়ার, তার আগে 2খানা বেঞ্চি, দরজার কাছে আড়াআড়িভাবে পাতা। বেশি ভিড় হলে খদ্দেররা সেখানে বসে। অবশ্য তেমন বেশি ভিড় হয় কালে ভদ্রেই। যোগুদার দোকানে শুধু চা আর নোনতা বিস্কুট ছাড়া অন্য কিছু পাওয়া যায় না বেশিরভাগ সময়। আর কেউ যদি সন্ধে 6টা থেকে 8টার মধ্যে গিয়ে পড়তে পারে, তবে সে পেতে পারে 30 পয়সার 1 প্লেট মাংসের ঘুগনি। আহা, তার যা স্বাদ, বহুক্ষণ জিভে লেগে থাকে। আমরা বাজি রেখে বলতে পারি, অমন ঘুগনি বর্ধমান বা কলকাতার কোনো দোকানেও কেউ পাবে না। তা আমাদের যখন ইভিনিং ডিউটি থাকে, তখন আর ওই ঘুগনি আমাদের ভাগ্যে জোটে না। ডিউটি শেষ করে বেরুতে বেরুতে রাত 10টা বাজে, ততক্ষণে ওই ঘুগনি ফিনিশ। কত করে আমরা বলেছি, যোগুদা তোমার ওই ঘুগনি একটু বেশি করে বানালেই তো পারো। যোগুদা ঘাড় নেড়ে বলেছে, না ভাই, তা হয় না। ওসব মাল একসঙ্গে বেশি রান্না করলে ঠিক স্বাদ আসে না। সে ম্যারম্যারে বারোয়ারি তারের জিনিস হয়। তাছাড়া খদ্দেরের মর্জির ওপর কি বিশ্বাস আছে? আজ তোমরা রাত 10টায় ঘুগনি খেতে এলে, কাল যদি না আসো। দোকানের মাল তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাওয়াই বিজনেসের লক্ষ্মী। যোগুদার মাংসের ঘুগনির নাম ছিল পেঁটার ঘুগনি। শুধু খেপুতে কেন, আশেপাশে 7-8খানা গাঁয়ের কোন মানুষটা অন্তত একবার যোগুদার দোকানের বিখ্যাত পেঁটার ঘুগনি খায়নি? ইভিনিং ডিউটির পর আমরা অনেক সময় যোগুদার দোকানে শুধু চা খেতেও আসতাম। 12 পয়সায় 1 কাপ গুড়ের চা। যোগুদা সবাইকে বলে দিত, এই মাগ্গিগন্ডার বাজারে সে চিনি দিতে পারবে না। তবে সেই গুড়ের সঙ্গে আদা টাদা মিশিয়ে এমন চা বানাতো যে একদিন খেলে রোজ না খেয়ে উপায় নেই। আমরা জিজ্ঞেস করতাম, কি যোগুদা, তুমি কি চায়ে আফিং মেশাও নাকি? নইলে এত টানি কেন? যোগুদা হেসে বলতো, হ্যাঁ ভাই, আপিং বুঝি মাগনা পাওয়া যায়? 12 চায়ে আমি কি আপিং মিশিয়ে ফৌতো হব? যোগুদার দোকানের ধারের কারবার নেই। কোনো খদ্দের 1 কাপ চা নিয়ে বেশিক্ষণ বসে থাকলেই যোগুদা হাঁক দিতেন, এই মনো, টেবিল মুছে দে তো। ওইটাই খদ্দেরকে উঠে যাওয়ার ইঙ্গিত। পথ চলতি মানুষ অবশ্য যোগুদার দোকানে বিশেষ আসত না। শনি মঙ্গলবারের হাটের দিনে তবু কিছু ভিড় হতো। আর বাদবাকি দিন আমাদের এই দেশলাই কারখানার ওয়ার্কাররাই আসত। কারখানার দরজা থেকে 20 পা গেলেই যোগুদার দোকান, তাও রাস্তা ছেড়ে খানিকটা দূর মাঠের মধ্যে। দোকানের পিছনের 10 কাঠা জমি যোগুদারি। সেখানে সে মটর ডাল, আলু চাষ করে।
ওই দোকানেরই লাগোয়া একখানা ঘরে যোগুদার শোয়ার জায়গা। এই দোকান আমরা দেখে আসছি আজ ২০ বছর। দোকানের অবস্থা একই রকম আছে, ক্ষতিও হয়নি, বৃদ্ধিও হয়নি। বিয়ে থা করেননি যোগুদা, নিজের বলতে কেউ নেই। তবে বছর ৭ আগে তারা বিধবা মাসি এসে হাজির, সঙ্গে আবার ১২-১৩ বছরের একটি মেয়ে। অবস্থার বিপাকে মাসির ভিটে মাটি উচ্ছন্নে গেছে, দুমুঠো অন্ন জোটে না, তাই যোগুদার কাছে কেঁদে পড়েছিল। যোগুদা তাদের ফেলে দেয়নি একেবারে, দোকানের কাজে লাগিয়ে দিয়েছে। মাসির মেয়েটি হয়ে গেল দোকানের বয়। এর আগে যোগুদা নিজেই খদ্দেরের টেবিলে চা এনে দিত, তখন থেকে সেই মেয়েটা এনে দেয়। আর মাসি বাসনপত্তর মাজে, ঘর মোছে, ক্ষেতের কাজ দেখে। অনেকদিন বাদে যোগুদার ভাগ্যে খানিকটা আরাম জুটল। মাঝে মাঝে যোগুদা নিজেও ১ কাপ চা নিয়ে খদ্দেরের সঙ্গে গল্প করতে বসত। ২.৫ বছর বাদে সেই মাসি মারা গেল ওলাউটায়। আমরাই কাঁধ দিয়ে মাসিকে পুড়িয়ে এসেছিলাম নদীর ধারে। মাসির মেয়ের নাম মনোরমা। এর মধ্যেই সে দোকানের কাজ বেশ শিখে নিয়েছে। ঠিক যোগুদার মতোই সে চা বানায়, আর তার হাতের প্যাটার ঘুগনি বুঝি যোগুদার থেকেও বেশি স্বাদের। আর পয়সা কড়ির হিসেবেও সে বেশ পাকা। যোগুদা তার উপরে দোকানের ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্তি। মনোরমার বয়স আর কতই বা, বড়জোর ১৫-১৬, কিন্তু দেখে মনে হয় যেন ২৫-২৬। বেশ লম্বা, বড়সড় চেহারা, একটু মোটার দিকেই ধাত। রংটা তো বেশ কালোই, তার ওপর আবার ছেলেবেলায় পান বসন্ত হয়েছিল, মুখে একটা পোড়া পোড়া ভাব। কিন্তু মনোরমার লোকের মুখে মুখে চটাস চটাস করে কথা বলতে একেবারে ওস্তাদ। যোগুদা আর মনোরমা তখন থেকে সেই দোকান ঘরেই একসঙ্গে থাকত, তাই কেউ কেউ অকথা কুকথা বলতে শুরু করেছিল। লোকের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, সবসময় জিভ সুরসুর করে, একটা কিছু পেলেই হলো। মনোরমার মতো সমত্ব মেয়ে রাত্রির বেলায় যোগুদার মতন একটা পুরুষ মানুষের কাছাকাছি শোয়, নিশ্চয়ই এর মধ্যে কিছু মন্দ থাকবে। হোক না সে মাসির মেয়ে, কিরকম মাসি তাই বা কে জানে। এসব কথা যোগুদার কানে আসার পর সে দুঃখ পেয়েছিল। আমরা যারা পুরনো খদ্দের, আমাদের কাছে আফসোস করে বলেছিল, আচ্ছা তোমরাই বলো দেখিনি, এমন পাপ কথাও লোকের মনে আসে? মেয়ে মানুষে আমার অরুচি, নইলে এত বছর কেটে গেল, একটা কি বিয়ে থা করতে পারতুম না? ছি ছি ছি, ঘেন্না ঘেন্না। নিজের মাস্তুত ভগিনী, তাকে নিয়ে কিনা এমন কথা। মেয়েটা এখানে শোবে না তো কোথায় শোবে? ও মেয়েকে যদি কেউ বিয়ে করতে চায়, আমি এক্ষুনি বিয়ে দিতে রাজি আছি, ধার দেনা করেও বিয়ে দেব। তোমরা দেখো না কোনো পাত্তর আছে কিনা। না, মনোরমার বিয়ে দেওয়া তো সহজ কথা নয়। তার পোড়া পোড়া মুখে বসন্তের দাগ, তাকে কে বিয়ে করবে? তাছাড়া মনোরমার অমন দশাসই চেহারা, তার সঙ্গে মানাবে এমন জোয়ান মদ্যই বা কোথায়? আমি, রতন, পরাণ আর জিতেন, আমরা ডিউটি সেরে রোজই তো একবার যোগুদার চায়ের দোকানে যাই। আমরা জানি যোগুদা মানুষটা মন্দ নয়, মেয়ে মানুষের দিকে তার টান নেই সত্যি, নইলে এতগুলো বছরের মধ্যে একদিনও তো একটা খিস্তি খেউড়ো শুনতে পেতুম ওর মুখে। তা যাই হোক, তবুও তো বেশ চলছিল। এর মধ্যে যোগুদা হঠাৎ একদিন একটা মহা নির্বুদ্ধিতার কাজ করে বসল। এই বছর প্রথম বর্ষার শুরুতে যোগুদা একদিন হুট করে মরে গেল। এবার মেয়েটার কি দশা হবে সেটা একবারও ভাবল না পর্যন্ত। সেদিন আমাদের নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি শেষ হয় ভোর 5:30টায়। ডিউটি সেরে আমরা কজন, না সেদিন পরাণ ছিল না, তার বদলে আমাদের সঙ্গে ছিল পঞ্চু। গুটি গুটি এলাম যোগুদার দোকানে। এমন অনেকবার হয়েছে, কিন্তু আজ ভোরে যোগুদার দোকানে ঝাঁপ ওঠেনি। অসময়ে এলেও যোগুদা অসন্তুষ্ট হতেন না। সেদিন এসে দেখি
মনোরমা মরা কান্না কাঁদতে বসেছে। ও দাদা, দাদা গো বলে সুর টেনে চলেছে মনোরমা। তাকে এর আগে আমরা তো কখনো কাঁদতে শুনিনি। তার মায়ের মৃত্যুর সময়ও সে চেঁচিয়ে কাঁদেনি। সেজন্য তার ভাঙা ভাঙা গলা শুনে আমরা একেবারে হকচকিয়ে গিয়েছিলাম। ওপাশের ঘরটায় উঁকি দিয়ে দেখি মেঝের উপরে টান টান হয়ে শুয়ে আছে যোগুদা। চোখ দুটো তার খোলা। ওরে বাবারে, ওরকম চোখ দেখলেই যে ভয় করে। পঞ্চু নিচু হয়ে যোগুদার গায়ে হাত ছুঁয়ে বলল, এ তো একেবারে ঠান্ডা কাঠ, অনেকক্ষণ আগেই মারা গেছে। পাশাপাশি দুটো মাথার বালিশ। যোগুদার মনোরমা পাশাপাশি শুতো তাহলে? সেমিজের ওপরে একটা আলুথালু শাড়ি জড়িয়ে মনোরমা হাপুস হয়ে কাঁদছে। আমি অন্যদের অলক্ষ্যে মনোরমার বালিশটা পা দিয়ে ঠেলে ঘরের কোণের দিকে সরিয়ে দিলাম। এরপর 5টা লোক আসবে, তারা এ নিয়ে আবার 5 রকম কথা বলবে। কি দরকার? শরীরে কোনো রোগব্যাধি ছিল না যোগুদার, তবু এমন করে মরে গেল কেন? সবাই বলল সন্ন্যাস রোগ। ও রোগে মানুষ এমনি রাত্রির বেলায় নিজের বিছানায় শুয়ে শুয়ে হঠাৎ চলে যায়। আমাদের পঞ্চু বলল, যোগুদার নিশ্চয়ই হার্ট অ্যাটাক হয়েছিল, হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা আছে। আহা, আগে যদি জানতুম। যাই হোক, আমরা সবাই মিলে তো যোগুদাকে পুড়িয়ে ঝুরিয়ে এলুম, কিন্তু এবার মনোরমার কি গতি হবে? সেই কথা বলেই মনোরমা কাঁদছিল। 2-3 দিন তো এইভাবেই কাটল। আমরা রোজই আসি, চা বন্ধ, কিন্তু এই দোকানটাতে আসাটাই যে আমাদের নেশা। গত 20 বছর ধরেই আসছি, হঠাৎ কি না এসে পারা যায়? শেষে আমরাই মনোরমাকে পরামর্শ দিলাম, তুই আবার দোকান খোল দিদি, তোকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, এই দোকানেই তোর ভরসা। তাছাড়া এই দোকানটি ছিল যোগুদার প্রাণ, এটাকে বাঁচিয়ে না রাখলে যে যোগুদার আত্মা তৃপ্তি পাবে না। 6 দিনের মাথায় মনোরমা চোখের জল মুছে আবার দোকানের ঝাঁপ তুলল। আবার খদ্দের আসতে লাগল। জগতে কেউ কারোর জন্য বসে থাকে না। অমন যে জবরদস্ত হাসি খুশি মানুষ ছিল যোগুদা, সে চলে যাওয়ায় কিছুই ঘাটতি পড়ল না, কিছুই থেমে থাকল না। ধন্য সাহস বটে মনোরমার। ওই মাঠের মধ্যে দোকান ঘরে সে একলা থাকে। যে ঘরে যোগুদা মরেছে সে ঘরেই সে একলা শোয় এখন। একটুও ভয় ডর নেই তার। আমরা বলেছিলুম কোনো একটা বুড়ি মেয়ে মানুষকে ওর কাছে রাখতে, কাজে কম্মেও সাহায্য করবে, রাত্রিরেও কাছে থাকবে। মনোরমা বলেছে তার কোনো দরকার নেই, একটা লোক রাখা মানেই তো বাড়তি খরচ। 1 বছর কেটে গেছে, এর মধ্যে একদিনের জন্যেও একটা চোর পর্যন্ত ঢোকেনি ওই দোকান ঘরে। আমাদের এদিকে চোর ছ্যাচরগুলোও সব রোগা প্যাংলা কিনা, তাদের এমন সাহস নেই যে মনোরমার মতো অমন খানদানি মেয়ে মানুষের ঘরে ঢোকে। মনোরমার এখন ভারভাত্তিক চেহারা, দেখে কেউ ওর বয়স বুঝবে? আমরাই শুধু জানি ওর বয়স 22, কিন্তু লোকে ভাববে 32। একদিন কোনো সাইনবোর্ড ছিল না, এখন মনোরমা দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে, যোগুদার চায়ের দোকান। যোগুদা এখন নেই, তবু দোকানের সঙ্গে তার নামটা তো টিকে গেল। দোকান বেশ ভালোই চালাচ্ছে মনোরমা। আমরা কজন হলুম গিয়ে ওর গার্জেন। আমরা সবচেয়ে পুরনো খদ্দের, আর বলতে গেলে যোগুদার বন্ধুই ছিলাম, তাই আমাদের সে অধিকার আছে। মনোরমাও আমাদের তেমনভাবেই মান্য করে, আমাদের পরামর্শ মন দিয়ে শোনে। রোজ একবার করে আমরা খবর নিতে আসি, আমি, তরুণ, পরাণ আর জিতেন। মাঝে মাঝে পঞ্চও এসে আমাদের সঙ্গে জোটে। আমাদের দেশলাই কারখানায় 3 রকমের ডিউটি, ডে, ইভিনিং আর নাইট। আমাদের কোন সপ্তাহে কখন ডিউটি থাকবে তা পর্যন্ত মনোরমার মুখস্থ। সেই অনুযায়ী সে আমাদের জন্য অপেক্ষা করে।
কখনো যদি আমাদের 4 জনের এক শিফটে ডিউটি না পড়ে তাহলেই হয় গণ্ডগোল, তখন আর একসঙ্গে আসা হয় না। তবুও একবার করে ঘুরে যাই সবাই। এক হাতে দোকান চালাবার ক্ষমতা রাখে বটে মনোরমা। সেই চা বানাচ্ছে, সেই ঘুগনি রাঁধছে, সেই টেবিল পরিষ্কার করছে। আজকাল আবার সে মামলেটও বানায়। নোনতা বিস্কুট ছাড়া সে একটা কাঁচের বয়ামে কেকও এনে রেখেছে। এক এক সময় আমরা মুগ্ধ হয়ে দেখি তার কেরামতি। যোগুদার সঙ্গে মনোরমার একটা ব্যাপারে বেশ মিল আছে। বেশি খদ্দের টেনে এনে বেশি লাভ করার দিকে মনোরমারও লোভ নেই। বাছাই করা খদ্দের নিয়ে নির্ঝঞ্ঝাট দোকান চালাতেই সে চায়। সে খাঁটি জিনিস দেবে, তার বদলে ভেজাল খদ্দের তার দরকার নেই। কোনো একটা খদ্দের একটা অচল আঁধুলি দিয়ে গেছিল। সে খদ্দের দোকানের দরজার কাছে পৌঁছবার আগেই মনোরমা ছুটে গিয়ে তার কাছা ধরেছে। আমরা 4 জন কোণের টেবিলে বসে মিটিমিটি হাসছি। আমরা তো জানি ও খদ্দের ব্যাটা বেশি টান্ডাই মান্ডাই করলেই তক্ষুনি গিয়ে ওর টুঁটি চেপে ধরব। আমরা মনোরমার গার্জেনরা এখানে বসে আছি। ও ভেবেছে মনোরমা অবলা মেয়ে ছেলে। কিন্তু আমাদের সেরকম কিছুই করবার দরকার হলো না। মনোরমা নিজেই দোকানের বাকি খদ্দেরের দিকে ফিরে তাকিয়ে বলল, আপনারা 5 জনই বলুন দেখি, আমি খেটে খুটে দোকান চালাচ্ছি, কোনোদিনও কারুকে খারাপ জিনিস দিয়েছি? কাল 2টো পচা ডিম বেরুলো, তাও আমি প্রাণে ধরে ফেলে দিলুম। আর আমাকে এরকম ভাবে লোকে ঠকাবে, এই কি ধর্ম? আরেকবার একটা লোক নাকি দুপুর দুপুর এসে ইচ্ছে করে মনোরমার গায়ে হাত দিয়েছিল। পয়সা দেবার সময় ইচ্ছে করে হোঁচট খেয়ে পড়ে গেল একেবারে মনোরমার বুকের ওপর। ঘটনাটি আমি নিজে চোখে দেখিনি, তবে রতনের মুখে শুনেছি। আমাদের মধ্যে শুধু রতন ছিল দোকানে। রতন লাফিয়ে উঠে গিয়ে লোকটার ঘাড় চেপে ধরেছিল, তাকে ঠেলতে ঠেলতে দোকানের বাইরে করে দিচ্ছিল। সেই সময় মনোরমা এসে বলল, দাঁড়াও রতনদা, এ লোকটার বেশি রস উতলে উঠেছে, একটু শিক্ষা দিয়ে দিই। এই বলে মনোরমা লোকটার নাকে এমন ঘুষি মারল যে রক্ত বেরিয়ে গেল। মনোরমার ওই গোদা হাতের মার সহ্য করার ক্ষমতা কার আছে? এরপর থেকে রসিক ছোকরারা শুধু চাউনি দিয়েই মনোরমার গা চেটে যা সুখ পায়, ধারে ঘেঁষতে আর কেউ সাহস করে না। তা রাত 9টার পর যোগুদার দোকান একেবারে নিরিবিলি হয়ে যায়। লাস্ট বাস চলে যায় 9টা 10-এ। তারপর এ রাস্তায় তো আর মানুষজন থাকেই না বলতে গেলে। মনোরমা আমাদের ডিউটির সময় জানে। আমরা দোকানে ঢুকে বসবার সঙ্গে সঙ্গে সে চা এনে দেয়, অ্যাস্ট্রির ছাই ফেলে পরিষ্কার করে আনে। তারপর সে ক্যাশের সামনে বসে সারাদিনের হিসেব করতে বসে। সেই সময় সে আপন মনে গান গায়, আর রোজ সে একই গান গায়। যে জ্বরে জ্বরেছে মা তোর কানাই, মা তোমায় কেমনে জানাই, এমন ছেলের এমন রোগ দেখি নাই। শুধু ওইটুকুই, আর বেশি না। ওই কয়টা লাইনই বারবার ঘুরে ফিরে সে গায়। এ এক অদ্ভুত গান। এই অদ্ভুত গান কোথা থেকে শিখল তাও আমরা জানি না। যেদিন বিক্রি অনেক কম হয় সেদিনও সে আফসোস করে না। রোজই পয়সা গোনার সময় সে এরকম সন্তুষ্টভাবে গান গায়। এক একদিন সে আমাদের জন্য ঘুগনি বাঁচিয়ে রাখে, বিশেষ করে শনিবার। মনোরমা জানে রবিবার আমাদের ডে অফ, তাই শনিবার রাত্রে আমরা স্ফূর্তি করি। চায়ের কাপ নিয়ে আমরা চুপচাপ বসে থাকি এক কোণের টেবিলে, কোনো কথা বলি না। শেষ খদ্দেরটি চলে যাবার পর আমরা আড়ামোড়া ভাঙি। তখন রতন বলে, মনা দিদি 4টে গেলাস দিবি? মনোরমা আমাদের সামনে এসে কোমরে হাত দিয়ে জাঁতরেল ভঙ্গিতে দাঁড়ায়। তারপর চোখ পাকিয়ে বলে, এখন বুঝি ওইসব ছাই বস্য খাওয়া হবে আবার? আমাদের একজনের পকেট থেকে একটা বাংলার পাইট বেরোয়। আমি বলি, এই তো এইটুকুনি, এ তো এক চুমুকেই শেষ হয়ে যাবে।
মনোরমা বলে, ঠিক, আর বেশি খাবে না? না দিদি, আর পাবো কোথায়? আমরা মনোরমার গার্জেন, কিন্তু এই সময়ে সেই আমাদের ওপর গার্জেনি করে। আমাদের প্রত্যেকের পকেটেই যে একটা করে পাইট আছে সে কথা জানতে দিই না ওকে। মনোরমা 4টে গেলাস নিয়ে আসে, নাক সিটকে বলে, কি বিচ্ছিরি গন্ধ! তোমরা এসব খেয়ে যে কি আনন্দ পাও আমি বুঝি নে বাপু। তুই একটু খাবি নাকি? তাহলে তুইও আনন্দ পাবি। রক্ষে করো, রক্ষে করো, আমার আর আনন্দ পেয়ে দরকার নেই, আমি তো বেশ আনন্দেই আছি। প্রত্যেক শনিবার ঠিক এই একই কথা হয়। প্রত্যেকবারই আমরা এতে আনন্দ পাই। মনোরমা আমাদের জন্যে 4 প্লেট ঘুগনি নিয়ে আসে, তখনও গরম। আমাদের জন্যে যত্ন করে ঘুগনিটা আবার গরম করেছে, এই জেনে বেশ সুখ হয়। মনোরমা কিচেনে গেলেই আমরা পকেট থেকে বোতল বার করে আবার গেলাসে ঢেলে নিই। ক্রমে ক্রমে নেশা ধরে, আমাদের চোখ চকচকে হয়ে আসে, কপালে বিনবিন করে ঘাম। পরাণ একটু গান ধরতে গেলে জিতেন তাকে ধমক দেয়, চুপ, তুই গান গাইবি না, এখন আমরা মনোরমার গান শুনব। রতন বলে, মনো, আমাদের কাছে একটু আয় না দিদি। মনোরমা মুখ ঝামটা দিয়ে বলে, তোমরা আর কত দেরি করবে বলো তো? এই তো হয়ে এলো, আর একটু বাদেই তো চলে যাও। আয় না আমাদের কাছে একটু এসে বস, দুটো কথা বলি। মনোরমা একটা চেয়ার টেনে এনে বসে, একটু দূরে, যাতে বাংলার গন্ধটা তার নাকে না যায়। জিতেন বলে, ধরো তো মা, তোমার ওই গানটা ধরো। মনোরমা অমনি তার সেই গান ধরে। এমন ছেলের এমন রোগ দেখি নাই। বারবার শুনতে শুনতে আমাদের ঘোর লেগে যায়। মনে হয়, আহা, কি আশ্চর্য গান! পরাণ টেবিল চাপড়ে চাপড়ে তাল দেয়। রতন আহা আহা বলতে বলতে কেঁদে ফেলে। মনো, তুই নাচ জানিস না দিদি? মনো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, দেখবে, আমার নাচ দেখবে? অমনি সে দুহাত দুপাশে ছড়িয়ে চোখ বুজে বোঁ বোঁ করে ঘুরতে থাকে, ঠিক আনি মানি জানি না খেলার মতো। এই রকম বোঁ বোঁ করে ঘোরাকে যে কেন নাচ বলে তা আমরা বুঝি না। তবু প্রত্যেক শনিবার আমরা মনোরমাকে নাচতে বললে সে ওই রকম ঘোরে। তবুও মনোরমাকে বড় সুন্দর লাগে আমাদের। হোক না সে কালো, থাক না তার মুখে বসন্তের দাগ, মুখ হাত পাগুলো হোক না মুগুরের মতো, আর বিরাট বিরাট 2 বুক আর পাছা, তবু সুন্দর দেখায় মনোরমাকে। মনোরমার নাচের সময় আমরা 4 জন উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ি। ওর নাচটা আমাদের খেলা। আমরা বয়স্ক 4 জন লোক সেই সময় খেলায় মেতে উঠি। আমরা দূর থেকে বলি, মনো, আমাদের ধর দেখি। মনোরমা ঘুরতে ঘুরতে এসে আমাদের একজনের গায়ের ওপর পড়ে। সে তখন টু শব্দটি করে না, তখন মনোকে বলতে হবে সে কাকে ছুঁয়েছে। মনোরমা চোখ না খুলেই তার গায়ে হাত বুলোয়, থুকনি ধরে নাড়ে, দুষ্টুমি করে কান দুটো টানে। মনোরমা যখন আমাকে ধরে এরকম গায়ে মুখে হাত বুলায়, আমার শরীরটা একেবারে জুড়িয়ে যায়। ইচ্ছে হয় মনোরমা অনেকক্ষণ ধরে আমাকে চিনতে না পারুক। অন্যেরা তখন হিংসে হিংসে মুখ করে দাঁড়িয়ে থাকে দূরে। এক রাত্রিরে এই খেলা 2 বার খেলে না মনোরমা। সুতরাং একজনের ভাগ্যেই শুধু মনোরমা আসে এক এক শনিবার। আমাদের বাড়িতে বউ ছেলেপুলে আছে, বুড়ি মা আছে, অভাব আছে, ফুটো টিনের চাল আছে, পোকা লাগা বেগুন আছে, আর অনেক কিছুই নেই। বাড়িতে গেলেই তো শুধু শুনতে পাই, হেন নেই তেন নেই। কিন্তু শনিবার রাত্রিরে এ সময়টা আমরা সেসব কিছু ভুলে যাই। তখন শুধু আমরা 4 জন আছি, আর আছে আমাদের মনোরমা। ছেলে ছোকরারা হাতে পয়সা পেলেই বাজারে সিনেমা হলে ছোটে।
সেখানে ধর্মেন্দর আর হেমা মালিনীর জাপটাজাপটি দেখে তারা কি সুখ পায় কে জানে। আমাদের সিনেমা হলটাও হয়েছে এমন, হপ্তায় দুবার করে বই পাল্টায়, কিন্তু আমরা ওসব দেখতে যাই না কখনো। আমাদের মনোরমা আছে যে, রাত 11টা 11:30 বেজে যায়। মনোরমা বলে, ওগো তোমরা বাড়ি যাবে না? এরপর বাড়ি গেলে যে বউ তোমাদের ঠ্যাঙাবে। আমরা হা হা করে হেসে উঠি। মনো এমন মজার কথা বলে। আমরা জানি মনোরমা এরপরই একটা গল্প বলবে। প্রত্যেক শনিবারই বলে। বর্ধমানে ওরা কিছুদিন এক কাকার বাড়িতে ছিল। সে বাড়ির ওপরতলায় থাকত এক ভদ্রলোক আর তার বাঁজা বউ। ভদ্রলোকটি রোজ রাত্রিরে মাল টেনে আসত, আর বাড়ির দরজায় ঢুকেই বলতো, আর করব না, আর কোনো দিনও করব না। কিন্তু তার বউ তক্ষুনি ছুটে এসে তাকে দুমদাম করে মারত। সে কি মার! অনেক দূর থেকে সেই শব্দ শোনা যেত। লোকে শুনে ভাববে ছাদ পেটাই হচ্ছে। গল্প শুনে আমরা হেসে হেসে গড়িয়ে পড়ি। প্রত্যেক শনিবার জিতেন পেট চেপে ধরে বলে, থাম থাম মনো থাম, আর বলিস না, ওসব ভদ্রলোকের কথা আর বলিস না। টাকা রোজগার করে যে বউকে খাওয়াবে, আবার সেই বউয়ের হাতে মারও খাবে। এসব ভদ্রলোকেরাই পারে বাবু। রতন বলে, ভাগ্যিস আমি তোকে বিয়ে করিনি, তোর হাতের মার খেলে আমি মরেই যেতাম মনো। রতন এক একদিন নানান রকম দুষ্টু বুদ্ধি বার করে। উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎ উহু উহু করে ওঠে। তারপর বলে, ইস, পায়ে খিল ধরে গেছে রে, এ মনো, একটু টেনে তোলতো আমায়। মনোরমা এসে তাকে টেনে তুলতেই সে মনোরমার গলা জড়িয়ে ধরে, ঠিক যেন বাতের রুগী। কিন্তু ওসব চালাকি কি আমরা বুঝি না? মনো হেসে ফেলে বলে, তোমরা সব বুড়ো খোকা, তোমাদের নিয়ে আমি আর পারি নে। এবার যাও, নইলে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করব বলছি। ব্যাস, ওই পর্যন্ত। ওর বেশি আর আমরা এগোই না। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদেরও তো ঘর সংসার আছে, একটা করে বাড়ি আছে। সে বাড়িতে কত কিছুই নেই, কিন্তু তবুও আমরা বেরিয়ে আসার পর মনোরমা ঝাঁপ বন্ধ করে দেয়। আমরা চারজন পাশাপাশি হাঁটি। একসময় রতন বলে, এ আমাদের মনো বড় ভালো মেয়ে, হ্যাঁ? আমরা বাকি তিনজন তখন ওই একই কথা ভাবছিলাম। রতন বলে, এমন ভালো মেয়ে, অথচ তার একটা বিয়ে হলো না। সারাটা জীবন মেয়েটা এমন কষ্ট পাবে। আমরা আমাদের মনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখি। মনোরমার সঙ্গে বিয়ে দেবার মতো কোনো পাত্রের কথা তবুও মনে পড়ে না। আমাদের দেশলাই কারখানায় দুম করে 5 জন লোক ছাঁটাই হয়ে গেল। তার মধ্যে আমরা কেউ পড়িনি বটে এখনো, কিন্তু শুনছি আরও ছাঁটাই হবে। কখন কার ওপর কোপ পড়বে তার ঠিক নেই। বাজার খুব মন্দা। ম্যাড্রাস থেকে সস্তা দামে দেশলাই এসে বাজার ছেয়ে ফেলেছে। প্রত্যেক দিন ভয় হয়, কাল এসে কি নোটিশ ঝুলতে দেখব কে জানে। আবার কেউ কেউ বলছে লক আউট হবে। বেজার মুখ করে জগুদার চায়ের দোকানে আসি। মনোরমা দোকানটাকে বেশ দাঁড় করিয়ে ফেলেছে। প্রায় সে বলে, দোকানের জন্য এবার সে ফার্নিচার করবে। চেয়ার টেবিলগুলো নড়বড়ে হয়ে গেছে, কয়েকখানা না বদলালেই নয়। আমরা মনোরমাকে ঠান্ডা মাথায় উপদেশ দিই, এক্ষুনি হুট করে কিচ্ছু করে ফেলিস না দিদি, দিনকাল ভালো নয়, হাতে পয়সা থাকা ভালো। মনোরমা বলে, তোমরা আজকাল এত গোমরা মুখে থাকো কেন গো? আর বুঝি এ দোকানের চায়ের স্বাদ নেই? আমরা মনোরমার দোকানে কখনো ধার রাখি না। এ নিয়ম সেই জগুদার আমল থেকেই চলে আসছে। ধার রাখলেই ধার জমে যায়, পরে আর তা শোধ করা হয় না। ধার রাখলেই দোকানের মালিকের সঙ্গে ভাব নষ্ট হয়। আমরা 4 জন এখন মনোরমার গার্জেন, কিন্তু কেউ বলুক দেখি, একদিনও আমরা ওর দোকানে মাগনাই খেয়েছি?
হাতে পয়সা না থাকলে সেদিনটার দোকানেই আসি না। তবে আমরা সকলেই জানি আমাদের একজন না গেলেও অন্য ৩ জন যাবে, মনোরমার দেখাশুনো করে আসবে। তবে শনিবারের আড্ডায় কেউ বাদ পড়ি না। কারখানার ফোরম্যানকে ঘুষ দিয়ে হাত করা আছে। কোনো রবিবার আমাদের নাইট ডিউটি দেবে না। শনিবার দিন পকেট থেকে আমরা মালের বোতল বার করলে প্রত্যেকবার মনোরমা বকাঝকা করে, কিন্তু আমরা জানি শনিবারের এই মজাটুকু মনোরমাও খুব পছন্দ করে। সারা হপ্তা মনোরমারও মাথার ঘাম পায়ে ফেলে খাটনি চলে। ওরও তো জীবনে কোনো আনন্দ নেই। আমাদের সঙ্গে ওইটুকু খেলাধুলো ওরও ফুর্তি। তা এক শনিবার আমরা অনেকক্ষণ বসে উসখুস করছি। শেষ লোকটার কিছুতেই ওঠে না। লোকটা একটা টেবিলে একা বসে আছে, একটা হাত থুতনিতে কি যেন ভেবেই চলেছে। রোগা লম্বাটে চেহারা লোকটার, জামাকাপড় বেশ ফর্সা। একে আগে কখনো দেখিনি। প্রথমে ভেবেছিলাম লোকটা বুঝি মনোরমার দিকে হ্যাংলা দৃষ্টি দিচ্ছে। তারপর বুঝলাম তা না, লোকটা চোখ শুধু দেওয়ালের দিকে, সে তো অন্য কিছুই দেখছে না। আমাদের এ দোকান থেকে বিনা দোষে কোনো খদ্দেরকে কখনো তাড়িয়ে দিই না। কেউ যদি একটু বেশিক্ষণ বসতে চায় বসুক, কিন্তু লোকটা 1 কাপ মাত্র চা নিয়ে বসে আছে তো আছে। রতন গলা খাকারি দিয়ে বললে, কটা বাজলো? পরাণ বলল, তা 9টা তো বেজে গেছে। জিতেন বলল, লাস্ট বাস তো এক্ষুনি চলে যাবে বোধহয়। আমরা ভাবলাম যদি এসব কথা শুনে লোকটা উঠে পড়ে। ভিনদেশি লোক, লাস্ট বাস চলে গেলে ফিরবে কি করে? লোকটা এসব কথা শুনেও শুনল না, বরং টেবিলের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। আমরা ওর মুখের দিকে তাকালাম। আবার কি ব্যাপার? আমরা মনোরমাকে চোখের ইশারা করলাম। মনোরমা লোকটির সামনে দাঁড়িয়ে তার সেই ক্যারক্যারে গলায় বলল, আপনি চা খাবেন না? এ তো অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে। লোকটা কোনো কথা না বলে শুধু মুখ তুলে মনোরমার দিকে তাকালো। মনোরমা আবার বলল, আমি এবার দোকান বন্ধ করব, উঠতে হচ্ছে। লোকটা আস্তে আস্তে বলল, আমি আমি টেবিলের ওপর শুয়ে থাকব শুধু আজকের রাতটা। আবার কেমন ধারা কথা, সুবিধে মনে হচ্ছে না তো। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা নেশাখোর। ওসব ট্যান্ডাই ম্যান্ডাই এখানে চলবে না। ও তো আর জানে না আমরা মনোরমার গার্জেন এখানে উপস্থিত আছি। রতন উঠে গিয়ে বলল, এই যে মশাই, উঠুন উঠুন, এটা ঘুমাবার জায়গা নয়। লোকটা বলল, শুধু শুধু রাতটা এখানে থাকব, তার জন্যে পয়সা দেব। রতন এবার লোকটার প্রায় ঘাড়ের কাছে হাত নিয়ে গিয়ে বলল, ঘুমোতে হয় হোটেলে যান, এখানে কেন? হোটেল আছে এখানে, বাজারের কাছে অন্নপূর্ণা হোটেল, সোজা সেখানে চলে যাবেন। আচ্ছা, তাই যাব। আমাকে একটু ধরে তুলুন তো, আমি উঠতে পারছি না। রতন লোকটার গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, ওরে বাবা, এ কি? তারপর আমাকে দেখে বলল, বঙ্কু, একবার এদিকে আয় তো। আমি উঠে যেতেই রতন বলল, এ লোকটার কি হয়েছে দেখ দেখ তো। লোকটা আবার ঘাড় গুজে শুয়ে পড়েছে। আমি তার একটা হাত ছুঁয়ে রতনের মতোই চমকে উঠলাম। লোকটার গা অসম্ভব গরম। লোকটি আবার মুখ তুলল, চোখ দুটো অসম্ভব লাল। সে বলল, আমাকে একটু তুলে ধরুন, আমি ঠিক যেতে পারব। লোকটির কথাবার্তা আমাদের মতন নয়, বোঝাই যায় শহুরে ভদ্রলোক। টিকালো নাক, টানা টানা চোখ, ফর্সা রং। সিনেমায় এমন চেহারা দেখা যায়। এমন লোক হঠাৎ আমাদের এখানে এসেছে কেন?
আমি আর রতন লোকটিকে দুদিক থেকে তুলে ধরলাম। লোকটি মাতালের মতন টলতে লাগল। রতন জিজ্ঞেস করল, তা আপনার হয়েছে কি বলুন তো? লোকটি বলল, মাথায় মাথায় অসহ্য ব্যথা। জিতেন চেঁচিয়ে বলল, হে বোধহয় ম্যালেরিয়া ধরেছে গো। রতন বলল, আপনি এই অবস্থায় যাবেন কি করে? মাথা ঘুরে পড়ে যাবেন যে। আপনার বাড়ি কোথায়? লোকটি বলল, অনেক দূর। এখানে কোথা থেকে এসেছেন? সে কথার উত্তর না দিয়ে লোকটা বলল, আমাকে একটু দয়া করে রাস্তা পর্যন্ত পৌঁছে দিন। মনোরমা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এবার সে জিজ্ঞেস করল, জ্বর হয়েছে না নেশা ভাঙ করেছে গো? রতন বলল, নেশা করলে কারুর গা গরম হয় না। রাস্তা দিয়ে কি হাঁটতে পারবে? বোধহয় পারবে না। তাহলে ওই টেবিলের ওপরেই শুইয়ে রাখো। আমিও এই কথাটাই ভাবছিলাম। একটা অসুখে পড়া অসহায় লোককে রাস্তায় ফেলে রেখে আসার কোনো মানে হয় না। চেহারা দেখেই বোঝা যায় ভদ্রলোক পয়সাওয়ালা বাড়ির ছেলে। সে এখানে মরতে এলো কেন? লোকটাকে আমরা টেবিলের ওপরেই শুইয়ে দিলাম। একটা ডাক্তার এনে দেখালে ভালো হতো, কিন্তু অত রাত্রিরে ডাক্তারই বা কোথায় পাওয়া যাবে? রতন বলল, আপনি কিছু ওষুধ টষুধ খাবেন না? লোকটা বলল, না, দরকার নেই, কাল সব ঠিক হয়ে যাবে। মনোরমা বলল, একটু জল দিয়ে মাথাটা ধুইয়ে দেবে? রতন বলল, তা দিলে হয়। ঘর মোছার বালতিতে করে এক বালতি জল আনলো মনোরমা, আর মগে করে মাথায় জল ঢালতে গিয়ে বলল, ও মা, এর মধ্যেই দেখছি অজ্ঞান হয়ে গেছে। ডান পায়ের গোড়ালিটা দেখো রতনদা, কতখানি ফুলে আছে। নিশ্চয়ই পায়ে কিছু হয়েছে। সাপে টাপে কামড়ায়নি তো? রতন বলল, দূর, সাপে কামড়ালে কেউ এতক্ষণ কথা বলতে পারে? এমনি জ্বর জারি হয় না মানুষের। সত্যি কি অজ্ঞান হয়ে গেল নাকি? দেখি। রতন দু চারবার নাড়াচাড়া দিয়ে দেখল, তবুও লোকটার আর কোনো সাড়া নেই। সত্যি অজ্ঞান হয়ে গেছে। মনোরমা তবুও জল দিয়ে তার মাথাটা ধুইয়ে দিল। এত হাঙ্গামার মধ্যে আর আমরা পকেট থেকে বাংলার বোতল বার করতেই পারিনি। রাত বাড়ছে, বাড়িতেও তো যেতে হবে। পরাণ অধৈর্য হয়ে বলল, মনো, 4টে গ্লাস দে ভাই, আর দেরি করতে পারছি নেকো। সেদিন খাওয়া হলো বটে, কিন্তু জমল না। মনোরমাও গান গাইল না। আমরা তাকে নাচতে বলতেও পারলাম না। ঘরের মধ্যে একটা অচেনা লোক হাত পা চিতিয়ে পড়ে আছে। এর মধ্যে কি আমরা আনি মানি জানি না খেলতে পারি? প্রতি শনিবার রাতে মনোরমার সঙ্গে আমাদের এই যে খেলাটা, সেটা তো সারা পৃথিবীর অজান্তে। তখন আর বাইরের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। আজ শুধু আমরা 4 জন, আর মনোরমাই তো নয়, একজন উটকো লোকের উৎপাত। এর বদলে একটা ডাকাত এলেও আমরা প্রাণপণে লড়াই করে তাকে মনোরমার কাছে ঘেঁষতে দিতাম না। কিন্তু এ যে একজন অসুস্থ লোক, একে রাস্তায় ফেলে দেওয়া যায় কি করে? মনোরমা এর মাথা ধুইয়ে দিলেও আমরা আপত্তি করতে পারি না। অনেকটা ঝিম মেরে বসে থেকে আমরা সময় কাটিয়ে দিলাম। এবার যেতে হবে। উঠে এসে আমরা প্রত্যেকে একবার লোকটার কপাল ছুঁয়ে দেখলাম। আমরা সঠিক জেনে নিতে চাই লোকটা সত্যিই অসুস্থ কিনা। যদি অসুখের ভান করে ঘাপটি মেরে থাকে, তাহলে এই দণ্ডেই আমরা ওকে লাথি মেরে বের করে দেব। কিন্তু না, গা এখনো গরম আগুন, এখনো তার জ্ঞান নেই। নিজের গা ইচ্ছে করে কেউ গরম করতে পারে না। আমরা বিদায় নেবার জন্য তৈরি হচ্ছি দেখে মনোরমা জিজ্ঞেস করল, এমনি শুয়ে থাকবে? এ রাত্রিরে খাবে টাবে না কিছু? রতন বলল,
খাওয়ার আর ক্ষমতা নেই রে। ও রতনদা, যদি লোকটা মরে টরে যায়? আরে না না, মরা অত সহজ নাকি? জ্বর হলে কেউ মরে না। লোকটা থাক এরকম শুয়ে, সকাল হলেই একেবারে বিদায় করে দিবি। আমরা বেরিয়ে এলাম। মনোরমা ঝাঁপ বন্ধ করে খিল লাগালো। আমাদের চারজনেরই মনের মধ্যে অস্বস্তি। আমরা মনোরমার গার্জেন, আর রাত্রির বেলা তার কাছে আমরাই এক অচেনা লোককে রেখে এলাম। এছাড়া আর উপায়ই বাকি। একটু বাদে জিতেন বলল, এ লোকটা কে বলো তো? চোর ছ্যাঁচোর না তো? পরাণ বলল, দেখে তো তা মনে হলো না। আরে রাখ রাখ, চেহারা দেখে কি মানুষ চেনা যায়? বড় বড় শহরের চোরদের চেহারা ওরকম ভদ্রলোকের মতোই। রতন বলল, তা শহরের চোর যোগুদার চায়ের দোকানে কি চুরি করতে আসবে শুনি? পরাণ বলল, রাজবন্দি নয় তো, জেল টেল থেকে পালাতে পারে। লোকটা তো নামও বলেনি, ধামও বলেনি, কোত্থেকে এলো? পুলিশ টুলিশের হাঙ্গামা হবে না তো আমাদের মনোরমার? রতন থমকে দাঁড়ালো, চিন্তিত ভাব করে বলল, আমাদের কারো আজ রাতে মনোরমার কাছে থাকা উচিত ছিল, যদি কোনো বিপদ টিপদ হয়। আমরা বাকি তিনজন তীক্ষ্ণ চোখে ওকে বিঁধলাম। রতনটা স্বার্থপরের মতন কথা বলছে। আমাদের প্রত্যেকেরও কি সেই ইচ্ছেই হচ্ছে না? মনোর বিপদের সময় তার পাশে বুক পেতে দাঁড়াতে কি আমরা চাই না? কিন্তু একথাও জানি, আমাদের মধ্যে একলা কেউ মনোর সঙ্গে সারা রাত থাকলে সে একলা একলা আনি মানি জানি না খেলা খেলবে। তাতে আমাদের বাকি তিনজনের বুক জ্বলে যাবে। রতন আমাদের তীক্ষ্ণ চোখ দেখে থতমত খেয়ে গেল। আবার পথ চলা শুরু হলো। সে বলল, এমনি বলছিলাম, বাড়ি না ফিরলে বউ কি আমাকে ছাড়বে? নিজেই ছুটে আসবে হয়তো, জানে শনিবার এই সময় কোথায় থাকি। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদেরও ঘরে বউ ছেলেপুলে আছে। অশান্তি এত বেশি যে আর বেশি অশান্তি ডেকে এনে কোনো কাজ নেই। মনোরমার কাছে যদি রাত্রে থেকে যায় তাহলেই বাড়িতে অশান্তি। মনোর কাছে কেউ একা এলো কিনা সেটা দেখবার জন্যে আমরা বাকি তিনজন তককে তককে থাকি। মনোরমা আমাদের চারজনে, কারুর একার না। রোববারটা আমাদের চারজনেরই ছুটি। সকালবেলা বাজারের থলি নিয়ে বেরিয়ে আমি চলে এলাম যোগুদার দোকানে। আর তিনজনও এসে গেল অল্পক্ষণের মধ্যে, যেন আগে থেকেই ঠিক করা ছিল। চায়ের জন্য তখন আর কোনো খদ্দের আসেনি, শুধু আমরাই চারজন। সেই লোকটা টেবিলের ওপর নেই। পরাণ ডাকল, ও মনো, মনো দিদি। কোনো সারা শব্দ নেই। পিছনে রান্নাঘর। অন্যদিন তো উনুনে আঁচ পড়ে যায় এই সময়। সেখানে উঁকি দিয়ে দেখি রান্নাঘরের মেঝেতেই আঁচল পেতে শুয়ে ঘুমোচ্ছে মনোরমা। ডাক শুনেই সে ব্যস্ত হয়ে উঠে বসে। চোখ মুছে বলল, তোমরা তোমরা এসে গেছ? তুই এখানে ঘুমোচ্ছিস কেন মনো দিদি? ঘুমোচ্ছিলাম কোথায়, শুয়েছিলাম। সারা রাত একটু ঘুমোতে পারিনি, আমার এত ভয় করছিল। আমরা অবাক। মনোরমার ভয়? তাকে আমরা কোনোদিনও এরকম কথা বলতে শুনিনি। বলি, কেন মনো দিদি, ভয় করছিল কেন? কি হয়েছে? মনোরমা আঁচলটা কোমরে জড়িয়ে বলল, সারা রাত লোকটার বুকের মধ্যে ঘর ঘর শব্দ হচ্ছিল, আর মাঝে মাঝে মা মা বলে ডেকে উঠছিল। আমি ভাবছিলাম ও বুঝি যে কোনো সময় মরে যাবে। এরকম একটা লোককে তোমরা এখানে রেখে গেলে কি আক্কেলে? আমার কথাটা একবারও ভাবলে না? হ্যাঁ? আমি বললাম, ভেবেছিলাম মনো, আমরা তো সারা রাতই তোর কথাই ভেবেছি। পাশে শোয়া রোগা বউ, ছেলে মেয়েগুলো চ্যাঁ ভ্যাঁ কান্না, এর মধ্যেও তো আমরা তোর কথাই ভাবি। তুই ছাড়া আমাদের কি আর কেউ আছে? কিন্তু আমাদের যে কোনো উপায় ছিল না। ইচ্ছে থাকলেও আমরা একলা তো কেউ এখানে থাকতে পারি না। তা লোকটা গেল কোথায়? চলে গেল?
কোথায় আর যাবে? দেখো গে শুয়ে আছে আমার ঘরে। তোর ঘরে? নিজে নিজে উঠে গেল? তাহলে তো মানুষটা অতি বদ। আহা, নিজে নিজে যাবে কেন? সে শক্তি কি আছে? রাত্রির বেলা অমন ঘর ঘর করছিল, আমার ভয় হলো যদি টেবিল থেকে উল্টে পড়ে যায় তাহলে তো সেই অবস্থাতেই মরবে, তখন আমারই তো হাতে দড়ি পড়বে। আমরা তাড়াতাড়ি গিয়ে উকি দিলাম মনোরমার ঘরে। যে বিছানায় যোগুদাকে মরে পড়ে থাকতে দেখেছিলাম, সেইখানে ঠিক সেই রকম হাত পা ছড়িয়ে শুয়ে আছে লোকটা। আমাদের বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল একবার, সত্যি মরে গেছে নাকি? পরেই বুঝলাম না, নিঃশ্বাসে বুক উঁচু নিচু হচ্ছে। লোকটার কপালে জলপটি। মনোরমা যত্ন করে তার গায়ে একটা চাদর টেনে দিয়েছে। মনোরমা নিজেই একে পাঁজাকোলা করে তুলে এনেছে টেবিল থেকে। তা মনোরমার সে শক্তি আছে। লোকটিকে কিন্তু এখানে মানায় না, ঠিক যেন মনে হয় গরিবের ঘরে এসে ঘুমিয়ে আছে কোনো রাজপুত্তর। কিন্তু এ কতক্ষণ এখানে আরাম করে ঘুমোবে? একটু পরেই তো লোকজন আসবে। ব্যাপারটা জানাজানি হলে ৫ জনে ৫ কথা বলবে। যা হোক একটা কিছু বলে দিতে তো জিভে আটকায় না মানুষের। আমরা ৪ জন দরজার কাছে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছি। কে আগে লোকটিকে ডাকবে ঠিক করতে পারছি না। এ ওর মুখের দিকে তাকাচ্ছে। এমন সময় লোকটা নিজেই চোখ মেলল। আমাদের ৪ জনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে যেন একটু ভয়ও পেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল। আস্তে আস্তে বলল, আমি আমি কোথায়? রতন বলল, আপনার অসুখ করেছে। আপনারা কারা? পরাণ বলল, কাল আমরাই তো আপনাকে টেবিলের ওপর শুয়ে দিয়ে গেলাম, মনে নেই? ও, কিন্তু এটা তো বিছানা। হ্যাঁ, বিছানা। এটা চায়ের দোকানের মালিকের বিছানা। রতন লোকটির কপালে হাত রেখে বললে, এখনো তো বেশ জ্বর আছে দেখছি, তাহলে তো ডাক্তার ডাকতে হয়। আপনি হাসপাতালে যেতে পারবেন? লোকটি বলল, কোনো দরকার নেই। আমি খানিকটা বাদে ঠিক হলে আপনা আপনি চলে যাব। আমি যে এখানে আছি সে কথা কারুকে বলার দরকার নেই। পরাণ বলল, কেন? আপনি কে? লোকটি হাত জোর করে বলল, বিশ্বাস করুন, আমি কোনো খারাপ লোক নই। আমার পরিচয় এখন জানাবার অসুবিধে আছে। কোনো ভদ্রলোকের ছেলে আমাদের সঙ্গে হাত জোর করে কথা বললে আমাদের গা চিরবির করে। এমন ন্যাকাপনা আমার তো একদম সহ্য হয় না। দরকারের সময় হাত জোর করে আর অন্য সময় চোখ রাঙায়। এসব আমরা ঢের দেখেছি। কিন্তু লোকটির মুখের ওপর কোনো কথা বলতে পারলাম না। লোকটি এমনভাবে কথা বলছে যাতে মনে হয় ওর খুব কষ্ট হচ্ছে, বেশ ভোগাবে মনে হয়। বাড়িতে বাজার করে নিয়ে যাবার কথা। আর তো বেশি দেরিও করা যায় না। হপ্তায় এই একটা দিনই তো নিজের হাতে বাজার করা। বেরিয়ে এসে দেখি মনোরমা রান্নাঘরে উনুন ধরিয়ে ফেলেছে, দুধ জাল দিচ্ছে। আমাদের দেখে বললে, তোমরা একটু বসো গো, চায়ের জল এবার চা পাবো। কেমন দেখলে? আমি বললাম, এখনো তো বেশ জ্বর রে। কাল কিচ্ছু খাইনি, এখন একটু গরম দুধ খাইয়ে দিই, কি বলো? দে, তাই দে। চাটা খেয়েই আমরা দৌড় লাগালুম। সেদিন সারাদিনে আর চায়ের দোকানে যাওয়া হলো না। কারখানা বন্ধ থাকলে আর এত দূরে বারবার আসা হয় না। রবিবারে এই জন্যই এ দোকানে খদ্দের খুব কম থাকে। এরপর দিন তিনেকের মধ্যেও লোকটি গেল না। জ্বরের সঙ্গে সঙ্গে তার মাথায় বুকে অসহ্য ব্যথা। রতনের ধারণা ওর নিউমোনিয়া হয়েছে, জিতেনের ধারণা ক্ষয়কাশ। এসব ছোঁয়াচে রোগ নিয়ে মনোরমার কি থাকা উচিত? কিন্তু মনোরমা দিন রাত সেবা করছে লোকটাকে।
এমনকি দোকান চালাবার দিকেও তার মন নেই। খদ্দেররা চায়ের জন্যে খানিকক্ষণ অপেক্ষা করে করে চলে যায়। এমনকি আমরা যে মনোরমার গার্জেন, আমাদের দিকেও তার নজর নেই আর। আমরা কিছু বলতে গেলেই ও বলে, তা বলে কি লোকটাকে মরে যেতে দেব? একটা ভদ্রলোকের ছেলে, সে কি আমার হাতে জল খেয়ে মরতে এসেছে গো? তোমাদের মায়া হয় না? রতন এক কবিরাজের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ওষুধ এনে দিয়েছে। কথাটা সে আমাদের কাছ থেকে গোপন করতে চেয়েছিল, কিন্তু আমাদের নজর এড়াবার উপায় নেই। ধরা পড়ে গিয়ে সে বলল, বুঝলি না, ওকে তাড়াতাড়ি সারিয়ে তুলে বিদায় করতে পারলে তো আমাদেরই সুবিধে। নইলে যেমন করে মনো নাওয়া খাওয়া ভুলেছে, তাতে দোকানটাই না উঠে যায়। জিতেন বলল, আজ সকালে বটতলায় কি শুনলাম জানো? দুটো লোক বলাবলি করছিল যে যোগুদার চায়ের দোকানে কি একটা লোক নাকি লুকিয়ে আছে। এখন এই কথাটা চাউর হয়ে গেলেই বিপদ। আমরা গম্ভীরভাবে মাথা নাড়লাম। সত্যি তো, বিপদেরই কথা। লোকটা নিজের পরিচয় জানাতে চায় না। আমরা মনোরমার বিপদে আপদে সাহায্য করতে চাই, কিন্তু মনোরমাকে এই বিপদ থেকে কি করে বাঁচাব? 5 দিনের মাথায় লোকটা অনেকটা সুস্থ হয়ে বিছানায় উঠে বসত। এর মধ্যে গত 2 দিন মনোরমা চায়ের দোকান বন্ধই রেখেছিল। সবাই জানে মনোরমার অসুখ, শুধু আমরা আসল ঘটনাটা জানি। আমরা চুপি চুপি সন্ধ্যের দিকে একবার করে এসে খবর নিয়ে যাই। সে সময় মনোরমা আমাদের চা খাওয়াতেও ভুলে যায়। লোকটা বিছানায় উঠে বসেছে। আমরা দরজা দিয়ে উঁকি মারলাম। মনোরমা ঘরের কোণে বসে একদৃষ্টে চেয়ে আছে লোকটার মুখের দিকে। লোকটা আমাদের দেখে বলল, হে যাত্রা, বেঁচেই গেলাম মনে হচ্ছে। আমরা 4 জনে ঘরে ঢুকে দেওয়াল ঘেঁষে দাঁড়ালাম। আমাদের বুকের ভেতরে একটা চাপা আনন্দ। লোকটা তাহলে এবার বিদায় হবে? আবার শনিবার এসে গেছে, আবার আমরা মনোরমাকে নিজেদের করে পাব। লোকটা মনোরমার দিকে তাকিয়ে বলল, এর সেবাতে বেঁচে গেলাম। এর শরীরে খুব দয়া মায়া আছে, নইলে আমি অজানা অচেনা লোক। মনোরমার শরীরে যে দয়া মায়া আছে, এ কথা আমরা প্রথম অন্য কারুর মুখে শুনলাম। সবাই জানে সে দুর্দান্ত রাগী আর চাঁদরেল। অবশ্য মনোরমা কিরকম সে কথা আমাদের আর বলতে হবে না। দয়া না থাকলে সে আমাদের কারুর পায়ে ঝিঝি ধরলে হাত ধরে টেনে তোলে। লোকটি বলল, এর ঋণ কি করে শোধ করে যাব আমি জানি না। আমার কাছে টাকা পয়সাও কিছুই নেই। মনোরমা ঝংকার দিয়ে বলল, থাক, আপনাকে আর ঋণ শোধের কথা চিন্তা করতে হবে না। এখনো হাঁটতে গেলে পা টলটল করে। লোকটি বলল, তবে আমি উপকার ভুলি না। একদিন ঠিক আবার ফিরে আসব, যদি বেঁচে থাকি। সে তো পরের কথা, এখন আপনাকে যেতে দিচ্ছে কে? আগে খেয়ে দিয়ে গায়ে জোর করুন। তা মন্দ না, বেশ খেয়ে দিয়ে গায়ে জোর করে তারপর আমি এই রেস্টুরেন্টে বয়ের কাজও করতে পারি। লোককে চা দেব, কাপ ডিশ ধুয়ে দেব। কেমন হবে? ভালোই হবে। পরদিন আমরা গিয়ে দেখি দোকান খোলা, কিন্তু একজনও খদ্দের নেই। ক্যাশ কাউন্টারে মনোরমা একা বিমুখ হয়ে বসে আছে। আমাদের দেখেও সে একটা কথা বললে না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মনোদিদি? লোকটা হঠাৎ গেল কোথায়? মনোরমা চেঁচিয়ে ধমকিয়ে বলল, চলে গেছে, সে চলে গেছে। আমাদের আনন্দের নৃত্য করতে ইচ্ছে করছিল। চলে গেছে তো আপদিত গেছে।
আবার চায়ের দোকানের বয় হবার কথা বলছিল। রাজপুত্তুরের মতো চেহারা নিয়ে চায়ের দোকানে বয়গিরি, যত সব ন্যাকাপনা কথা। আমি বললাম, কখন গেল? কি করে গেল? সে কি আমাকে বলেছে? একবার ঘুণাক্ষরেও জানতে দিল না। আমি তাকে একলা রেখে একটু খালপাড়ে চান করতে গেছি, ফিরে এসে দেখি সে নেই। যে মানুষটা ভালো করে হাঁটতে পারে না, সে এমনি এমনি চলে গেল। নিশ্চয়ই ওর মতলব ভালো ছিল না, কিছু নিয়ে টিয়ে যায়নি তো? হ্যাঁ, সেই তো। কি আছে আমার যে নিয়ে যাবে? না মনো দিদি, বলছি যে চুড়ি। আহ, তোমরা চুপ করবে, আমার ভালো লাগছে না। ধমক খেয়ে আমরা চুপ করে গেলাম। তারপর শনিবার এলো, কিন্তু মনোরমা আর গাইল না, নাচল না। আমাদের আনি মানি জানি না খেলাটাও হলো না। মনোরমা আর সেই মনোরমা নেই। সে আর আমাদের গ্রাহ্য করে না, ঠায় চুপচাপ বসে থাকে। এমনি করেই দিনের পর দিন যায়। আমরা বুঝতে পারি সেই লোকটা অন্য কিছু চুরি না করলেও সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে মনোরমার মন। সেই মনটার চেহারা যে কিরকম তার কখনো বুঝিনি। রতন একবার সাহস করে বলেছিল, ও মনো, সে লোকটা চলে গেল বলে তুই কদিন আর এমন করে থাকবি? দোকানটা যে যায় যায়। মনোরমার চোখের কোণে জল আসে। আস্তে আস্তে বলে, কিন্তু সে যে আবার ফিরে আসবে বলেছে। ওসব শহুরে লোকের ন্যাকাপনা কথা, এর কি কোনো দাম আছে? এ কথা আমরা মনোরমাকে বোঝাই কি করে? যদি সম্ভব হতো আমরা লোকটাকে ঘাড় ধরে নিয়ে আসতাম এখানে, কিন্তু কোথায় থাকে খুঁজতে যাব? আমাদের কারখানায় তো যে কোনো দিন লকআউট হতে পারে। এখন একটি দিনও কাজ কামাই করতে ভরসা হয় না যে। তবু রাগে আমাদের গা জ্বলে যায়। আমাদের আর কিছু নেই, সংসারেও শুধু নেই নেই নেই। আমাদের ধর্মেন্দর হেমামালিনী নেই, বাকি পৃথিবীর কিছুই জানবার দরকার নেই। শুধু আমাদের মনোরমা ছিল। কিন্তু সেই লোকটা, রাজপুত্তুরের মতো চেহারা, শহুরে মানুষ, ওদের তো কত কিছু আছে, কত রকম আমোদ আর রঙ্গরস। তবু সে কেন কেন আমাদের মনোরমার মনটাকে কেড়ে নিয়ে গেল? শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আমাদের মনোরমা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।